একটা গুরুত্বপূর্ণ টপিকের উপর এখন ভিডিওটা করতে এসেছি। তোমরা সবাই জানো টিনা যে ফ্ল্যাটটা নিয়েছিল, অবশ্যই রেন্টেড, সেই ফ্ল্যাটটা সে আজকের ভিডিওতে জানিয়ে দিল যে সে ছেড়ে দিয়েছে এবং সেখানে সে বলছে যে সেই ফ্ল্যাটটা অন্য কেউ দেখতেও এসেছিল। এবার তোমরা অনেকেই কেন ছেড়ে দিল, কিসের জন্য ছেড়ে দিল, কি হলো, তাহলে কি ছেলে আসবে না, তাহলে কি ছেলে পাবে না, তাহলে কি এই হবে না, এই নিয়ে বহু বহু কোশ্চেন করছো। তো যাই হোক, সবারই খুব কিউরিসিটি এই ব্যাপারটা খুব থাকবে। তার কারণ হচ্ছে টিনা একটু হাইড অ্যান্ড সিক খেলছে, আর সেই হাইড অ্যান্ড সিকে মানুষের মনের মধ্যে অনেক কিউরিসিটি জন্মাচ্ছে, আর ন্যাচারালি তারা অনেক প্রশ্ন করছে। এবার টিনা যেহেতু সেই প্রশ্নগুলোর উত্তর সেইভাবে দিচ্ছে না, ইচ্ছা করে দিচ্ছে না বা না বুঝে দিচ্ছে না সেটা আমার জানা নেই, তো দিচ্ছে না, দ্যাটস ওয়াই একটা কিউরিসিটি তো থাকবেই, আর সেই জন্যই ভিউয়ার্সরা প্রচুর প্রশ্ন করছে। দেখো, আমি একটা জিনিস বুঝি যে ভিউয়ার্স প্রশ্ন করবে, ভিউয়ার্স দেখবে, কিউরিসিটি থাকলে ভিউয়ার্সরা ভালো করে ভিডিওতে ভিউজ দেবে, তারপরেও ব্লগাররা ব্লগারদের মতোই ফোকাস থাকবে তাদের কাজে, তারা কি করবে তারা কি করবে না সেটা তারা ঠিক করবে, এবং তারা কিন্তু তাদের মতো করেই চলবে। তবে হ্যাঁ, ভিউয়ার্সদের উপর রেসপেক্ট শো করতে হবে, এটা ঠিক। তো এত কথা কেন বলছি, তার কারণ টিনা হঠাৎই করে একদিন আমাদেরকে জানিয়েছিল যে ফ্ল্যাট নিলাম। অবশ্যই ও কিনেছে কি রেন্ট নিয়েছে আমরা জানি না, কিন্তু নিলাম বলেছে। তো কোয়াইট ন্যাচারাল আমরা সবাই যারা ওয়েল উইশার সবাই খুশি হয়েছিলাম। বেশিরভাগ লোক ভেবেছিল যে ও কিনেছে, যদিও আমি বহুবার বলেছি না, ও কেনেনি, ও রেন্টে নিয়েছে। কারণ এই মুহূর্তে ফ্ল্যাট কেনার মতো যে ক্যাপেবিলিটি ওই সময় ও অতটা হোল্ড করছিল না, তাই একটা ফ্ল্যাট কেনার মতো সামর্থ্য এই সময় ওর ছিল না, তাই আমি বলেছিলাম যে না, রেন্টেই নিয়েছে। আচ্ছা যাই হোক, ও নিলাম লিখেছে, তো সবাই বলল যে ও কিনেছে, কেউ বলল ওদের বাড়ির গয়নাগুলো নিয়ে এসে সেইগুলো বিক্রি করে কিনেছে, কেউ বলল ওই করে কিনেছে, কেউ বলল সেই করে কিনেছে। তার কিছুদিন পর সবাই বলল না, ওটা রেন্টে নিয়েছে। নেগেটিভ ভিউ মানে কন্টেন্ট ক্রিয়েটাররা বললো ও রেন্টে নিয়েছে, ও মিথ্যা কথা বলেছে, ও এই করেছে, অনেক কিছু বলেছে। তো আমি একটা কথা বলতে পারি, ও ফ্ল্যাটটা কেন নিয়েছে, নিয়েছিল কেন, অবশ্যই সেটা রেন্টে। তার কারণ হচ্ছে কোনো এক সময় ওকে বারবার বলা হচ্ছিল আশ্রিতা আশ্রিতা আশ্রিতা, বাপের বাড়িতে লাথি ঝ্যাঁটা জুতো খেয়ে পড়ে আছে, শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে, এখানে এসে খেটে খেতে হচ্ছে, মা বাবা ঝিয়ের মতো রেখেছে, তারপরে হচ্ছে কি যে জীবন ওর, নিজের কিছু নেই, দাদার বাড়িতে পড়ে আছে, মা বাবা কি বাড়ি ঘরদোর লিখে দিয়েছে, অমুক তমুক অনেক কিছু বলেছে। তো একটা মেয়েকে যদি সমানে তোমার বাড়ি নেই, তোমার বাড়ি নেই, তোমার বাড়ি নেই, তোমার বাড়ি নেই করা হয়, তোমার থাকার জায়গা নেই, তুমি আশ্রিতা, তোমার মাথা গোজার ঠাঁই নেই বলো, তাহলে সে তখন চিন্তা করে যে কিছু হোক না হোক আমাকে একটা জায়গা করতে হবে। তো প্রথম দিকে ও একটা তোমার দেখেছিল জায়গা ওর বাপের বাড়ির পাশে। তো সেই জায়গা কিনে বাড়ি করতে গেলে যতটা লেবার দিতে হবে বা যতটা পরিশ্রম করতে হবে সেটা সময় সাপেক্ষ, ঠিক আছে, হুট করে হবে না। তো তখন ও চিন্তা করলো, বা ওকে কোনো ওয়েল উইশার এটা বুঝিয়েছিল, ভাই তুমি একটা ফ্ল্যাট কেনো, তাহলে তোমার সেটা ভালো হবে। কেন ভালো হবে, তার কারণ হচ্ছে ফ্ল্যাট মানে কি ইনস্ট্যান্ট, তোমাকে ওই দাঁড়িয়ে থেকে তৈরি করতে হবে না, আর ফ্ল্যাট কিনলে অনেকটা প্রাইভেসি থাকে, ঠিক আছে। এবার তুলনামূলক শহরের দিকে আসলে অনেক কিছু কাছে পাওয়া যায়, তাহলে তুমি খুব কম সময়ের মধ্যে চারিদিকে যেতে পারবে। পোস্ট অফিস বলো, ব্যাংক বলো, পুলিশ স্টেশন বলো, স্কুল কলেজ অফিস আদালত সমস্ত কিছু কাছাকাছি হবে, তাহলে রাস্তার উপর কোনো ফ্ল্যাট কিনলে ওর পক্ষে সুবিধা হবে, ঠিক আছে। তো ইন দ্য মিন টাইম এই ওনারের অ্যাডটা বেরিয়েছিল, আর সেই সময় সেবক দাদা সেইটা দেখে ওকে বলেছিল এরকম একটা ফ্ল্যাট আছে, তুই দেখে আসতে পারিস, ঠিক আছে। তো স্বাভাবিক ব্যাপার, ও ফোন করেছে, ফোন করে ও দেখছে যে এরকম ফ্ল্যাটটা আছে,
তো ফ্ল্যাটটা এখন উনি ভাড়া দিতে চান, আর যদি কিনে নিতে পারে টিনু তাহলে সেটা কিনতেও পারে। তো টিনু দেখলো আমি যদি অন্য কোনো জায়গা থেকে ফ্ল্যাট কিনতে চাই তাহলে ইএমআই সিস্টেমে আমাকে কিনতে দেবে না, কারণ সেটা তো ব্যাংক লোন করতে হবে। তো আমাকে কেন ব্যাংক লোন দেবে? ইউটিউবের ইনকাম দেখে তো কেউ ব্যাংক লোন দেবে না। তাহলে সেক্ষেত্রে আমি সেইভাবে ওই রকম জায়গায় ফ্ল্যাট কিনতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? এই সব জায়গায় একটা নেগোসিয়েশনের মাধ্যমে যদি কোনো ফ্ল্যাট হয় আমি কিনতে পারবো। কীরকম? যে আমি যখন যেরকম পারবো কিছু 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 করে টাকা দিয়ে রাখবো, তারপরে একটা সময় লামসাম টাকা দিয়ে আমি সেটা রেজিস্ট্রি করে নেব। এরকম একটা ও ভেবেছিল, ভালো করে বুঝো। তো তখন ওই ফ্ল্যাটটা কীরকম, তার মানে কি বলবো, তার স্ট্রাকচার কীরকম, তার ভিতরের গঠন কীরকম, এগুলোও ভাবেনি। ও ভীষণ উপর দেখেছে যে কি তার কনস্ট্রাকশনটা কিন্তু ও বোঝেনি। ওর দেখেছে টাইলস লাগানো, দুটো ঘর আছে, একটা ডাইনিং প্লেস আছে, একটা রান্নাঘর আছে, টাইলস আছে, তোমার সেমি ফার্নিশড, মানে হচ্ছে তোমার ভালো সুন্দর বেসিন আছে, তারপর মাইক্রোওয়েভ আছে, তারপরে চিমনি আছে। ও এগুলো দেখে এখন মোহিত হয়ে গেছিল, কারণ সেই সময় নিজের শেল্টারটা ওর কাছে খুব প্রয়োজনীয় ছিল, কারণ এত লোক বলেছে। তো সেই জায়গায় স্বাভাবিক গ্রামের জায়গা নিয়েও ওকে অনেকে খিল্লি করেছে, গ্রামের এইরকম জায়গায় থাকো, নোংরা থাকো, মুখ থাকো। তখন ও ইনস্ট্যান্ট এই জিনিসটা পেয়ে ও ভাবলো যে খুব ভালো একটা জায়গা আমি পেয়েছি, কারণ রাস্তার উপর শহর দেখা যাচ্ছে, আর কি মানে বসিরহাট শহর দেখা যাচ্ছে, রাস্তার উপর থেকে গাড়ি ঘোড়া চলছে দেখা যাচ্ছে, সব কিছু সামনে পাওয়া যাচ্ছে, প্লাস হচ্ছে ঘরের মধ্যে একটা প্রাইভেসি আছে, তারপরে হচ্ছে কি বলবো, মানে সুন্দর করে সাজানো ফাজানো এইসব দেখেছে, ও সেগুলো বলে গেছে। ঠিক আছে, এইবার যবে থেকে ও ফ্ল্যাটের কথাটা বলেছে তবে থেকে ওর পিছনে কিন্তু কেউ পায়ে পথে লেগে পড়ে আছে। কারণ ওই ফ্ল্যাটের মানে যেই ওই ফ্ল্যাটটা দেখিয়েছে সঙ্গে সঙ্গে কিছু লোক তো জানো আছে, ভিউয়ার্স যারা এই আশেপাশে বসিরহাটের ওখানে থাকে, তো তারা কি করেছে, যেখানে ওই ফ্ল্যাটটা অ্যাড দেওয়া ছিল সেখান দিয়ে তুলে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে দেখায়, এবং তারা তো সেই হোম ট্যুর দিয়ে একাকার করে। ঠিক আছে, তো প্রথম থেকেই ওর প্রাইভেসিটা ওপেন হয়ে যায়, বুঝতে পেরেছ? এইবার যখন ওখানে থাকতে শুরু করলো, যেহেতু অ্যাডভান্স দেয়া হয়ে গিয়েছিল, তো অ্যাডভান্সের টাকাটা তো শোধ করতে হবে, সে 2 মাসের দিক 3 মাসের দিক, সেই টাকাটা কিন্তু শোধ করতে হবে, না হলে কিন্তু তুমি দুম করে উঠে যেতে পারবে না। ঠিক আছে, তো দেখলো যে মোটামুটি পায়ে পথে লেগে আছে, ওখানে ওরা তিষ্ঠতে দিচ্ছে না ওকে, সারাক্ষণ ফ্ল্যাটের আশেপাশে নানা রকম কিছু হচ্ছে। আর এই ফ্ল্যাটের জন্য মাস্টারমশাই কেমন, তার ফ্যামিলি কেমন, তার ব্যাকগ্রাউন্ড কি, সেইগুলো সামনে চলে আসছে। আচ্ছা, তারপরে ওই ফ্ল্যাটে যাতে ও না থাকতে পারে, ওর সাথে কেউ যেন দেখা না করতে পারে, সে মানে একটা হতকিচ্ছিরি বন্দি দশা, ও নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছিল না। ঠিক আছে, সারাক্ষণ লোক ওকে ফলো করছিল, সে যেই হোক ফলো করছে, সারাক্ষণ নজর রাখছে, আর রাখাটা সম্ভব কারণ ও তো একেবারে রাস্তার উপরে ফ্ল্যাটটা। এইবার ফ্ল্যাটের ইন্টেরিয়ার দ্যাট মিনস আমি ইন্টেরিয়ার ডেকোরেশন বলছি না, ইন্টেরিয়ারে যে তোমার ওয়্যার সিস্টেম, যে ইলেকট্রিকের কাজ ভালো নয়, তার জন্য বারবার ফিউজ উড়ে যায়, কিছু জ্বলুক না জ্বলুক ফিউজ উড়ে যায়। কিছু লোক বলছিল এটা একটা ভুতুরে ফ্ল্যাট, অ্যাকচুয়ালি ভুতুরে ফ্ল্যাট নয়, এটা একটা ডিফেক্টিভ ফ্ল্যাট, বুঝতে পেরেছো? এটা একটা ডিফেক্টিভ ফ্ল্যাট, যেটা ওই যে মাস্টারমশাই যিনি আছেন তিনি ভেবেছিলেন যে কোনো রকমে যদি আমি 8,000 টাকা পাই মানে বিরাট পাচ্ছি, কেন ডিফেক্টিভ, ওখানে ঠিকমতো থাকা যাচ্ছে না, বারবার সারাতে হচ্ছে, এই করতে হচ্ছে সেই করতে হচ্ছে। ওই জন্যই তো মাস্টারমশাই নিজের ফ্ল্যাট থাকতেও সেখান থেকে বেরিয়ে গিয়ে মানে বাচ্চার বউ তাদের শ্বশুরবাড়িতে থাকেন, আর মাস্টারমশাই আবার অন্য জায়গায় থাকেন, আবার মা শুনছি অন্য জায়গায় ভাড়া করা ফ্ল্যাটে থাকেন, শুনছি, দেখিন তো নি। তো কারণটা কি? কারণটা হচ্ছে এই ফ্ল্যাটে তারা থাকতে পারছিল না। কেন থাকতে পারছিল না? প্রথম কথা হচ্ছে এটা 4 তলা, লিফট আছে কিন্তু 4 তলা। এবার 4 তলায় বুঝতে পারছো গরমকালে কী লেভেলের গরম, যদি এসি না থাকে বিশাল গরম, এসি থাকলেও গরম, কারণ ডাইরেক্ট ওই বাইরের যে আউটডোর মেশিনটা তার মধ্যে ডাইরেক্ট সানলাইট পড়লে ওই এসি কাজ করবে না গরমকালে। ঠিক আছে, একটু ছাওয়ার মধ্যে থাকতে হয়।
তো ওখানে ডাইরেক্ট এসিতে যদি তোমার সানলাইট পড়ে তাহলে চারতলায় ওইভাবে এসি কাজ করবে, করবে না গরমে, ওটারও অবস্থা খারাপ হয়ে যাবে। প্রথম এটা। দ্বিতীয় কথা হচ্ছে ওয়্যারিংয়ের প্রবলেম হলে এসি কি করে হবে, এ তো শর্ট সার্কিট হয়ে যাবে। যার এমনি ফিউজ উড়ে যায় তার মানে তো একেবারে বাজে তার দিয়ে ভিতরে ইন্টেরিয়ার করা, যেখানে এসি লাগাতে পারবে কিনা সেটাও সন্দেহ, আমার তো সেটা মনে হয়। তাহলে সেই জায়গাটাতে প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কিছু জায়গায় দেখেছিলাম রং করা আছে, অন্যরকম রং করা আছে, ওগুলো সব ড্যাম। যেটা কিনা আমার মনে হচ্ছে বাথরুমে যে জলের কানেকশানগুলো করা হয়েছে সেই জায়গাতে দেয়ালের যে গাঁথনিটা সেটা খুবই কম, মানে 3 ইঞ্চির গাঁথনি ফাথনির উপর দিয়ে হয়েছে যাতে জল ডাইরেক্টলি বাইরের দিকে চলে আসে এবং সেটা ড্যাম ধরে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে ফ্ল্যাটে হয়। খুব মানে 10 ইঞ্চির গাঁথনি তো হয়ই না, 5 ইঞ্চির গাঁথনি হয়, আর যদি 3 ইঞ্চির হয় তাহলে ওগুলো শোপ করবে। আর ড্যাম প্রুফও দেওয়া নেই, যার জন্য ওই দেয়ালগুলো পুরো ড্যাম, বুঝতে পেরেছো? তো মানে ইন্টেরিয়ারের পুরো পোর্শনগুলোই প্রবলেমেটিক। এবং টিনা দেখছে ওই ফ্ল্যাটে আমার এতগুলো প্রবলেম, কি আমার ড্যাম্প দেয়াল, আমার ইলেকট্রিকের প্রবলেম, এসি লাগাতে পারবো কি না জানি না, মাইক্রোওয়েভটা রেখে দিয়ে গেছে সেটাও চালাতে পারবো কি না সেই লেভেলে তাও জানি না, চিমনিও চালাতে পারবো কি না তা জানি না, ফিউজড হয়ে যাবে বারবার, ঠিক আছে। তো সমস্ত গ্যাজেট ব্যবহার করতে গেলে ইলেকট্রিকের কাজ কিন্তু খুব ভালো থাকতে হবে। পুয়োর ওয়্যারিংয়ে কিন্তু তুমি ইলেকট্রিকের কাজ ভালো করে, মানে যদি না থাকে তুমি সেখানে ভালো করে গ্যাজেট ইউজ করতে পারবে না। আজকের আমার বহু গ্যাজেট আমার আগেই কেনা ছিল, এইবারই হওয়ার পর কিনেছি তা নয়, বহু ইলেকট্রিক গ্যাজেট আমার আগে কেনা ছিল। তো আমার আগের ওয়্যারিংটা যেহেতু পুরনো ছিল সেহেতু আমার কিন্তু খুব মানে মুশকিল হতো, আমার প্রচুর এদিক ওদিক দিয়ে তার লাগিয়ে করে করতে হয়েছিল মাইক্রোওয়েভ ইউজ করবার জন্য। আর ওটিজি কিনা আর ইউজ করতে পারতাম না, কারণ দুটো একসঙ্গে ইউজ করা যাবে না। তো এসিও তখন আমার একটা ছিল, অত ইউজ করা যেত না। পরে যখন এই বাড়ি হলো, ওয়্যারিং ঠিক হলো ইলেকট্রিকের, ঠিক আছে, ভালো তার দিয়ে যখন করলাম তারপরে কিন্তু গ্যাজেটগুলো আমি ঠিক মতো ইউজ করতে পারি, না হলে কিন্তু এইগুলো মুশকিল হয়, ঠিক আছে। তো এই যে কারণগুলো, এইগুলো একটা একটা করে জমছিল, কারণ টিনা দেখছে বারবার গিয়ে ফিউজ উড়ে যাচ্ছে, বারবার গিয়ে এই ওই সেই। এরপর যেটা সব থেকে মোক্ষম কারণ হলো সেটা হলো যে টিনা যখনই বেরোচ্ছে, থাকছে, যাচ্ছে, আসছে, তখনই দেখছে ওকে কেউ না কেউ ফলো করছে, ঠিক আছে। এবং ও কিন্তু ভিডিওর মাধ্যমে এই কথাটা জানতেও পারছিল যে সমানে বলছে তোমাকে ফলো করা হচ্ছে, এই করা হচ্ছে, যেদিন খুশি এখানে আসা যাবে, হ্যানা হবে ত্যানা হবে। তার মানে একটা সিন ক্রিয়েটের জায়গা আছে। দেখো, কেউ কাউকে ভয় পায় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইখানে আমি আছি, সেইখানে যদি কেউ এসে হামলা হুমলি করে বা কেউ যদি এসে এইসব করে তাহলে আমার তো একটা সিন ক্রিয়েটের ভয় আছে, আমার তো একটা মান সম্মান প্রেস্টিজ আছে, সে তো নষ্ট হয়ে যাবে, তাই না? তো এখানে কি করে থাকবো আমি, এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় কথা, ওকে ওই যে ফলো করছিল তাতে ওর একটা ডিফিকাল্ট সিচুয়েশান তৈরি হচ্ছিল। আচ্ছা, এইবার ও ওখানে তো একা থাকতে পারবে না, ওর যা বয়স ওই বয়সে একা একা ফ্ল্যাটে থাকার মতো অতটা ধৃষ্টতা দেখানোটাও ঠিক নয়। কারণ দেখো, এই বয়সে একটা বুড়ি মেয়েও একা থাকলে কত রকম সিকিউরিটির দরকার হয়, তাই না? মানে আমাদের মতো বুড়িও কি একা একটা ফ্ল্যাটে থাকার সেফ? কারণ জানোই মেয়েদের উপরে কি না কি হয়। সেই জায়গায় ওর মতো একটা ইয়াং এজের মেয়ে, মানে 24-25 বছর, মানে সো ইয়াং, সেই বয়সে একটা মানে তাবলু তুবলু একদম সুন্দরী একটা মেয়ে একা একটা ফ্ল্যাটে থাকবে, এটা ভাবাই যায় না। এটা রাখা তো কখনোই সিকিওরও নয়, মানে প্রচণ্ড ইনসিকিওর। একদিন থেকে গেছে ঠিক আছে, কিন্তু একদমই উচিত নয় সেটা ভয়ে ভয়ে থাকা, প্রথম। এইবার দেখো, দাদা বৌদির নতুন বিয়ে হয়েছে, মাও এই বাড়িতে থেকে অভ্যস্ত, তো কখনো না কখনো বৌদিকে, কখনো না কখনো মাকে থাকতে হচ্ছে। এবার দেখো, একদিন আনন্দ করে এসে থাকাই যায়, কিন্তু রেগুলার বেসিস তো সেটা হয় না, কারণ ওখানে ওদের সংসারে বা বৌদি একা থাকলে মা শুধু বৌদিকে রেখে কি করে আসবে বলো? কারণ দাদা যাচ্ছে কাজে, বাবা যাচ্ছেন কাজে, ভালো করে বোঝো, বাবা যাচ্ছেন কাজে, দাদা যাচ্ছেন কাজে। বৌদি যখন যদি একটা ইয়াং মেয়ে ওখানে থাকে আর মা যদি এখানে এসে থাকে, ওরা শান্তিতে থাকতে পারবে? একা একা ওই বাচ্চা মেয়েটাকে ওই বাড়িতে রেখে দিয়ে চলে আসা যায় কি? যায় না। আবার যদি এখানে যদি টিনু একা একা থাকে তাহলে ওর মা কী করে শান্তিতে থাকবে? দুটোই কিন্তু ইয়াং মেয়ে, তো তাদের কি একা রাখা যায়? আর বাড়ির ছেলেরা কতদিন পাহারা দেবে? কারণ বাড়ির ছেলেদের তো কাজ আছে, তাদের তো প্রফেশন আছে, তাই না? তাহলে বুঝতে পারছো কোথায় ইনসিকিওর হচ্ছে জোনটা, প্রচণ্ড অসুবিধা হচ্ছে।
তো সেই জায়গায় এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। তো ও দেখছে আমি যে কারণে নিলাম ফ্ল্যাটটা, তো তা আমার থাকতে গিয়ে পরিস্থিতি বিচার করে দেখছে সেটা ভীষণই অকওয়ার্ড একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। কেন না, আমার মা কোথায় থাকবে? কখনো আমার বাড়িতে থাকলে বৌদি ইনসিকিউর জোনে, সন্ধেবেলা ধরো দাদা নেই, তাহলে কি করে থাকবে একটা বাচ্চা মেয়ে? আবার ওর বৌদির কাছে থাকলে আমি এখানে একা সন্ধেবেলা কি করে থাকবো, তাই না? তাহলে এইভাবে দেখা যাচ্ছে দু জায়গায় ওর মা ঠিক করে করতে পারছে না। প্লাস ওর দাদা হচ্ছে অনেক কাজকর্ম নিয়ে আসে, ওই যে ভাঁজ করা, জামা কাপড় ভাঁজ করা, এটা সেটা, সেটা তো ওই বৌদি একা করতে পারে না। সে রান্না করবে, বাড়ির সমস্ত কাজ করবে, আবার জামা কাপড় ভাঁজ করবে, ওইটুকুনি মেয়ে সব পারবে না, সেখানে ওর মাকে লাগবে, তাই না? আবার এইখানে আসলে টিনু সমস্ত একা করবে, মা একা একা থাকবে, একা একা খাবে, ঠিক মতো খাওয়া দাওয়াও হবে না, কারণ একা কার কী রান্না করবে, কী খাবে, কী বাজার করবে, একা একা ওরম হয় না। তো খুবই ডিফিকাল্ট হচ্ছিল। সেটাও একটা পরিস্থিতির চাপে দেখলো যে না, আমরা এই মুহূর্তে ফ্ল্যাটে থাকার মতো সিচুয়েশনে নেই, কারণ আমাদের লোকজন নেই। এবার ও ভেবেছিল ঠাম্মি আর ও দুজনে মিলে ফ্ল্যাটে থাকবে, যদিও সেই ডিসিশনটা ঠিক ডিসিশন না, কারণ ঠাম্মিও একটা ইয়াং লোক নয়, বয়স্ক, আর ও একটা একদম ইয়াং। তো এই দুজন মেয়ে মানুষ মিলিয়ে ওখানে থাকাটাও আমার মনে হয় যে সিকিওর ছিল না, কারণ ঠাকুমার যদি কোনো অসুস্থতা হয় সেটা কে দৌড়াদৌড়ি করবে, আর সেখানে ওর যদি কিছু হয় ঠাকুমা কিভাবে বিপদ সামলাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় দুজন ওখানে থাকাটাও সেফ সিকিওর ছিল না। তবু হলেও ও ভেবেছিল যে ঠাকুমাকে নিয়ে ও একা থাকতে পারবে, ঠিক আছে, ফ্ল্যাটে। কিন্তু না, সেই পরিস্থিতিটা তৈরি হচ্ছিল না। আর ঠাকুমা এখন আসছেন না, সে কোনো না কোনো কারণে। শুনলাম যে ভাদ্র মাস বলে উনি আসছেন না, মানে কিছু ভিউয়ার্স বলে ভাদ্র মাস বলে উনি আসছেন না। হতে পারে সেটা, ভাদ্র মাসে তো কারো বাড়ি থেকে আসে না, যেখানে ভাদ্র মাস থাকে সেখানেই সংক্রান্তি পর্যন্ত থাকতে হয় শুনেছি, তো হয়তো সেই জন্য আসছেন না। তো যাই হোক, সেটাও একটা হচ্ছে কারণ, ঠিক আছে। এইবার টিনু ফ্ল্যাটটা নিয়েছিল কেন? ছেলে আসলে থাকার জন্যে, এটাও আমরা জানি। তো এখনো পর্যন্ত ছেলে আসার পজিশনটা আমরা জানি না, যে ছেলে আসছে কখন, কবে, কিভাবে, কিছুই জানি না। তো হয়তো ব্যাপারটা ওরা যে কাজটা করছে তাতে একটু সময় সাপেক্ষ। তো দেখলো ভাড়া দিয়ে এত কিছু অকওয়ার্ড পজিশনে থেকে আমি তো ভালো থাকতে পারছি না। আমি যদি ভালো লাইফস্টাইল লিড করার জন্য আমার ফ্ল্যাটটা নিয়ে থাকি, সেটা তো হচ্ছে না, তাহলে এখানে থেকে এই মুহূর্তে লাভ নেই, ঠিক আছে। সেই জন্য ও নিজে সিকিওর জোনের জন্য, নিজের মানসিক শান্তির জন্য সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে ও ফ্ল্যাট থেকে চলে এসেছে, ঠিক আছে। এইবার দেখো, এই যে ফ্ল্যাট থেকেও চলে আসবে এই খবরটাও ভিডিও দেওয়ার আগে বহু ক্রিয়েটার খবর দিয়ে দিয়েছে, তাই না? তার মানে বুঝতে পারছো যে কি কি অকওয়ার্ড পজিশন ওর এগেনস্টে তৈরি করা হচ্ছিল, বলে যে এরাও জানে যে এই ফ্ল্যাট থেকে ওকে চলে আসতে হবে, মানে হ্যাভ টু ডু ইট, বাধ্য করা হচ্ছে ওকে চলে আসার জন্য, নানা রকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আর এই তো ভিতরের প্রবলেমগুলো বললাম। তো সেই জন্য আমার মনে হয় খুব রাইট ডিসিশন নিয়েছে, চলে এসেছে। এই মুহূর্তে টিনু আর টিনুর বৌদির জন্যে প্রপার গার্জেন না থাকলে ওদেরকে কোথাও একা রেখে যাওয়া যাবে না, কারণ ওদের বয়সটা তেমনই। আর পূর্ণিমাদির বয়সও নেহাতি খুব বেশি নয়, তাহলে সেই ক্ষেত্রে তিনিও কিন্তু সিকিওর জোনে নেই, মানে যে ধরনের ঘটনা চারিদিকে শুনছি সেই জায়গা থেকে বলছি। তো আমার মনে হয় তাদের যে গ্রামের বাড়িতে সবাই এক মানে আশেপাশে রয়েছে, ফ্ল্যাটে তো সেইভাবে কালচার ওরকম নয় যে সবাই সবার জন্য দৌড়ায়, সেটা ওদের সঙ্গে হয়েও ওঠেনি। তো সেই জায়গাতে ওরা যেরকম পাড়ায় হাঁকডাক করে থাকবে, এই করবে সেই করবে, সেখানে থাকাই ভালো। হ্যাঁ, আমরা চেয়েছিলাম ও ফ্ল্যাটে থাকবে, ও লিভিং স্ট্যান্ডার্ড হাই করবে, ও আরও বেশি অ্যাম্বিশিয়াস হবে, ওরা আরও বেশি নিজের উন্নতি হবে, গ্রো হবে, নিজেকে আরও মানে গ্রুম করবে, এটা আমরা ভেবেছিলাম। এবং ও যখন স্বপ্ন দেখেছিল আমরা ওর স্বপ্নেতে যাতে বাস্তবায়িত হচ্ছে এবং এটা দেখে আনন্দ ফিল করেছিলাম। কিন্তু যখন সে থাকতে শুরু করলো, একটার পর একটা পরিস্থিতি আসলো, তখন ও বুঝতে পারলো এই মুহূর্তে সেই সিচুয়েশন নয়, তাহলে সেখান থেকে চলে আসাটাই ভালো। কারণ বিপদ সমূহ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, শুধু শুধু তো বিপদে ঝাঁপ দিয়ে লাভ নেই না, এটা আমি মনে করি। তার থেকে বাবা তিনজন এক জায়গায় থাকলে ওরা এক সিকিওর জোনে রয়েছে, মা বৌদি মেয়ে তিনজনে ভাগ করে কাজকর্ম করছে একটাই বাড়িতে। তারপরে হচ্ছে তোমার
ভাগ করে কাজ করছে। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যে ৩ জনে ভাগ করে কাজ করছে, আর তারপরে ওদের যে জামাকাপড় নিয়ে আসছে ৩ জনে ভাগ করে নিচ্ছে। এটাই বরং ওদের জন্য এই মুহূর্তে ভালো। আর আমার টিনাকে একটা পরামর্শ দেওয়ার আছে, সেটা হচ্ছে তুমি যা করবে, যেটাই করবে, তুমি তুমি যদি তোমার কোনো ওয়েল উইশার থাকে তাদের সঙ্গে আলোচনা করো, করে একটা ঠিকঠাক ডিসিশন নেবে এবং ইনস্ট্যান্ট কোনো রেমেডি খুঁজবে না। যে কোনো জিনিসে তুমি যদি ইনস্ট্যান্ট রেমেডি খোঁজো তাহলেই সেটা ভুল হয়ে যায়, ঠিক আছে? এমনিই বলে দেখবে মানে জলদি কা কাম শয়তান কা হোতা হ্যায়, বলে না? তাই জন্য তোমাকে বলবো কোনো জিনিস তুমি হট করে হুট করে করবে না। আমি জানি তোমার কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট, কারণ তোমার যে বয়স আর তুমি যে ধরনের মেন্টালিটি পজেস করো, অনেক কিছু ভাবনা চিন্তা করে তুমি কাজ করো না, তোমাকে ইনস্ট্যান্ট কাজ করতে হয়, কারণ তোমার ব্রেনটা ওইভাবেই গড়ে উঠেছে, ঠিক আছে? কিন্তু তোমাকে আমি রিকোয়েস্ট করছি তুমি ধৈর্য ধরো, পেশেন্স তোমাকে আনতে হবে। তুমি এত ছটপট করলে হবে না। আর যে কোনো জিনিস করবে তার আগে তুমি যাদেরকে মনে করো তাদের সঙ্গে আলোচনা করে, ভালো করে বুঝে, চারদিকে দেখে, দরকার হলে গুগল সার্চ করে, ইউটিউব সার্চ করে, যাই করবে সমস্ত কিছু করে তারপর একটা জিনিস করবে। ইনস্ট্যান্ট অর্ডার দিয়ে দিলাম, ইনস্ট্যান্ট কিনে নিলাম, এগুলোও করবে না। আর এরকম বড় জিনিসে যখন তুমি স্টেপ নেবে তখন ভালো করে দেখে বিচার বিবেচনা করে করবে। আচ্ছা, আর একটা কথা লোকে বলছে যে এইবার যে ফ্ল্যাটটা নেবে সেই ফ্ল্যাটটা লোককে জানাবে না কোথায় নিয়েছো, কি করেছো। দেখো আমি একটা কথা বলি, ও যদি এখন ইনস্ট্যান্ট কোনো ফ্ল্যাট রেন্টেড নেয় তো আশেপাশেই তো নেবে, ওদের আশেপাশে যেখান থেকে ওদের ফ্যামিলির লোকজন যাতায়াত করতে সুবিধা হয়, ঠিক আছে? তো সেরকম জায়গায় ফ্ল্যাট নিলে ও আবার যারা মানে ওরকম হার্ম করার ইচ্ছায় থাকবে তারা আবার খোঁজ পেয়ে যাবে, আবার সেখানে যাবে, কারণ আলটিমেটলি দেখো ওকে কন্টেন্ট করতে হবে। তো ফ্ল্যাট থেকে যদি কন্টেন্ট করে লোকের কাছে খবর চলে যাবে, আবার ওর পায়ে পথে লেগে যাবে। তো আমার মনে হয় এই মুহূর্তে ওর কোনো ফ্ল্যাটে রেন্ট নেওয়াটাই উচিত নয় এই মুহূর্তে, কারণ ওর পিছনে যেরকম পায়ে পথে লেগে আছে না লোকে, তো এখন এই মুহূর্তে আশেপাশে কোনো জায়গায় ফ্ল্যাট নেওয়া উচিত নয়। এখন যদি ও সুদূর কলকাতায় চলে যায় আলাদা কথা, আদারওয়াইজ ওই বসিরহাট বা হেনা তেনা, কারণ ওর পিছনে পায়ে পথে লাগার লোক প্রচুর। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ওর এই মুহূর্তে কোনো রেন্টেড ফ্ল্যাট নেওয়া উচিতই নয় এই মুহূর্তে। পরে পরিস্থিতির সঙ্গে বিচার করে সেটা নেবে। আর যদি ফ্ল্যাট কেনার ব্যবস্থা করে, ঠিক আছে, তাহলে প্রপার জায়গায় ভালো করে খোঁজ খবর নিয়ে ভালো করে কথা বলে তারপরে একটা ফ্ল্যাটে ইনভেস্ট করা উচিত। আর কখনোই 4th ফ্লোর মানে একদম টপ ফ্লোর, 5th ফ্লোর একদম টপ ফ্লোর মানে যেখানে 5 তলা পর্যন্তই রয়েছে, অন্য সোসাইটির কথা বলছি না, কিন্তু যেখানে 4 তলা বা 5 তলা পর্যন্ত ঘর আছে সেখানে ওই টপ ফ্লোরে একটু সস্তা হবে বলে ওই সব জায়গায় কেনা উচিত নয়। কারণ জানবে বাড়ি ঘরদোর ফ্ল্যাট ইনভেস্টমেন্ট, একদম একটা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট, তাই না? মানে তুমি কিনছো মানে তোমার যারা পরের জেনারেশন তারাও কিন্তু সেটা ভোগ করবে। তাই ইনস্ট্যান্ট এমন কিছু কম দামে পেয়েছো বলে একটা দুম করে ফ্ল্যাট কিনে নেবে, একদম করবে না। তার থেকে যদি প্রয়োজন হয় জায়গা কিনে ফেলে রাখো, জায়গা কিনে ফেলে রাখো, প্রয়োজনে সেটা ডেভেলপ হবে, দাম বাড়বে, পরে বাড়ি করবে, সেটাও ঠিক আছে। জায়গা কিনে ফেলে রাখো, বা যদি ফ্ল্যাট কেনার হয় ভালো করে বুঝে সুঝে দেখে সমস্ত কিছু করে তারপরে ইনভেস্ট করো, ঠিক আছে? যা হোক তা হোক যেখানে খুশি ইনভেস্ট করো না। আর আমি জানি তোমার প্রচুর ওয়েল উইশার আছে, ভিউয়ার্সরা যাদের সঙ্গে তোমার এমনি হলেও মেসেঞ্জারে কন্ট্যাক্ট আছে, তারা যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, তোমাকে বোঝাতে পারবে, ম্যাচুরিটি আছে, তাদের সঙ্গে তুমি কনসাল্ট করে তারপরে তুমি কিনবে। এবং সেই জায়গায় তুমি ব্যাপক পরিমাণের টাকা ইনকাম করে আগে জমাও, তারপরে গিয়ে একটা ইনভেস্ট করবে। এটা আমার মনে হয় সেটা করা উচিত। তোমার কাছে যদি অ্যামাউন্ট থাকে তুমি তাহলে সেগুলো এখন তোমাকে যেরকম বলেছিলাম সেরকম ইনভেস্ট করে দাও টাকা পয়সা। তুমি দরকার পড়ে পোস্ট অফিস থেকে ওই যেগুলো কেনে বন্ড, সেগুলো কিনে টাকাগুলো জমাতে শুরু করে দাও। তারপরে একসঙ্গে লামসাম অ্যামাউন্ট হলে তুমি কোনো জমিতে ইনভেস্ট করবে, আর নাহলে তুমি যদি ফ্ল্যাটে ইনভেস্ট করো সবার সঙ্গে কনসাল্ট করে করবে, নাহলে চট করে তুমি ইনভেস্ট করতে যাবে না। এটা আমার হাম্বেল রিকোয়েস্ট তোমার কাছে, ঠিক আছে? আর ফ্ল্যাট ভাড়া নেওয়ার প্রয়োজন এই মুহূর্তে নেই, কারণ তোমাদের থাকার এখন অসুবিধা হবে, ঠিক আছে? ওই ঠাকুমা কবে আসবে সেই জায়গায় মা আমার সঙ্গে 2 দিন থাকবে 4 দিন না। আর একান্তই আমার মনে হয় যদি তুমি সুন্দর ফ্লারিস্ট ঘর ফর দেখাতে চাও বা কিছু, তাহলে
তাহলে উপরের ঘরটা তুমি সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করিয়ে নিতে পারো, এই প্লাস্টার করে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওই ঘরটাও তো তুমি সুন্দর করে করতে পারো। ওইখানে যেহেতু আপাতত রয়েছো, তো ওই জায়গাটা ছোট করে করতে পারো। এটা আমার মনে হলো, যেহেতু তোমার দেখো ব্লগিংয়ে তো সৌন্দর্যর একটা ব্যাপার আছে, তো তোমার আবার প্রমোশন ভিডিও এইসবও আছে। তো সেই জায়গায় যদি তুমি যে ঘরটা উপরের ঘরটায় থাকো, সেই ঘরটায় বেশ সুন্দর করে প্লাস্টার করে একটু ডেকোরেশন করলে, অনেক ওয়াল পেপার পাওয়া যায়, এগুলো যদি করে তুমি যদি সেই ঘরটা সুন্দর করে নিতে পারো, আমার মনে হয় সেটা বেটার হবে। সেটা তোমার বড়দের সঙ্গে আলোচনার বিষয়, সেটা করে নিয়ে দেখতে পারো। আর আবারও তোমাকে বলছি, আমাকে অনেকে দেখি বলছে যে ওর যা খুশি ও খাবে, ও যা খুশি ও পড়বে, ও যা খুশি ও মাখবে। এক্স্যাক্টলি, আমি কেন বলবো ওকে যে ও কেন খাচ্ছে, কেন পড়ছে, কেন মাখছে, কেন ঘুরছে? আমার টাকায় তো করছে না, ওর টাকায় করছে। আমার তো বলার কিছু নেই। সত্যি তোমরা ঠিকই বলেছো, কিন্তু বলো তো একটা জিনিস, যে আমি দেখতে পাচ্ছি অন্য ব্লগাররা এগুলোই দেখাচ্ছে, ঠিক কথা, অন্য ব্লগাররা এগুলোই দেখাচ্ছে, এগুলোই করছে, কিন্তু কি জানো তো, আমি অ্যাটলিস্ট এটা চাই যে ও নিজের পায়ে নিজে স্ট্রংলি দাঁড়াক, আরও প্রমাণ করুক যে ও করতে পারে। বাড়ি ঘর গাড়ি, ওর ব্যাংক ব্যালেন্স সমস্ত তৈরি হয়ে যাক। 10 বছর পর টিনা যেন সেই লেভেলের তৈরি হয়, সেটার জন্য ওকে বলা। নালে ও 4টে জামা কাপড় কিনছে, আমার কি? আমাদের জীবনে কিন্তু আমরা অনেকটা বসন্ত পার করে এসেছি, ঠিক আছে? 44 বছরটা কম নয়, আমরাও প্রচুর স্ট্রাগল করেছি। কিন্তু আমরা কেন, আমাদের দেখো ছেলেপুলে বড় হয়ে গেছে, তারপরে হচ্ছে আমাদের বাড়ি ঘর দৌড় হয়ে গেছে, জিনিসপত্র যা বাড়িতে করা সেগুলো মোটামুটি করা হয়ে গেছে, কিছু সোনা গয়না করা হয়ে গেছে, আমরা কিন্তু অনেকটা স্টেবল জায়গায় চলে গেছি। তো আমরা সেইভাবে করতে পারি। এবার ও 1 বছরে অনেক শখ পূরণ করতে পারেনি, তাই ও কিছু শখ পূরণ করেছে, ঠিক আছে, কিন্তু তারপর ওকে ভাবতে হবে যে এই যে মানে কাজটা করছে, এটার কিন্তু পেনশন নেই, এটা কিন্তু যতদিন ও খাটতে পারবে ততদিন। তো সেই জায়গা থেকে ও যে লেভেলের ইনকাম করছে, সেই টাকাটা এক জায়গায় যদি ও করে নিয়ে সেই জিনিসগুলো যদি ইনভেস্ট করতে পারে বা নিজের কাজে লাগাতে পারে বা সেভিংস করতে পারে, সেটা তো ওর লাভ। ওকে আমাকে দেবে? তা আমার মনে হয় ওকে এইভাবে ঠেলাটা উচিত, এটা আমার মনে হয়। আপনারা একমত নাও হতে পারেন। সেই জন্য আমি বারবার বলছি, আমি চাই ও একা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে দেখাক যে আমি নিজে একটা মেয়ে, যে স্বয়ংসম্পূর্ণ, আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা জায়গা করেছি, মানে থাকার জায়গা করেছি, মাথা গোজার ঠাই, প্লাস আমার কিছু সেভিংস আছে, আমার গয়নাগাটি রয়েছে, আমার সিকিওর জায়গা রয়েছে। তারপরে ও যা খুশি কিনুক, ওই জন্য আমি বারণ করেছি। আর ও যে জামা কাপড়গুলো কিনছে, সেই জামা কাপড়গুলো কোনো আলটিমেটলি রেজাল্ট 0, 2 দিন পরবে, 4 দিনের দিন ছিঁড়ে ফেলে দেবে, ও তো এরকমই যেমন, সেইগুলো আমি বারণ করেছি। ও একটা ড্রায়ার কিনেছে, হেয়ার ড্রায়ার, সেটা ওর কাজে লাগবে। ও একটা যে ক্রিপিং মেশিন কিনেছে, সেটা ওর কাজে লাগবে। কিন্তু আমি কি বলেছিলাম, যে ওগুলো একটু ব্র্যান্ডেড কিনতে। ব্র্যান্ডেড কিনলে কি হয় জানো, ওই যে ওয়াট দেখে, তারপরে হচ্ছে অটো শাটডাউন, এইসব দেখে যদি কেনো, তাহলে সেটা একটু টিকাও হয়। আর কি নালে আমার, আর সে যে আমি কি ড্রায়ারটা কেন, আমার শুকনো হওয়ার জন্য বা জন্য কিনছি, তো সেই যদি ওয়াট ঠিক না হয়, তার অটো শাট না ঠিক হয়, এইসব একটা সস্তার বস্তা কিনে নিলেই হলো। সবাই কি এত বোকা যে একটার দাম 500 টাকা, একটার দাম 2000 টাকা, দুটোর মধ্যে ডিফারেন্স নেই? তো সেই জন্য আমি বলেছি কথাটা। টিনুর ক্ষতি করার ইচ্ছা আমার কোনো কালে নেই। টিনুর কেন, আমার পৃথিবীর কারোর কোনো ক্ষতি করার ইচ্ছা কোনোদিন নেই, জন্মাই না। কারণ আমার অন্য লোকের ক্ষতি করে আমার প্রফিটটা কি? আমি তো আমার প্রফিটটা দেখতে এসেছি। অন্য লোকের ক্ষতি করলে আমার প্রফিটটা কি? তো অন্য লোকের কারোর ক্ষতি করার ইন্টারেস্ট আমার নেই, আমি নিজের প্রফিট দেখতে চাই। কিন্তু তার মানে এই যে আমার যে কন্টেন্ট, তাকে যদি আমি ট্র্যাকটা ঠিক করে দিতে পারি, এবং সে যদি সেইভাবে সার্ভাইভ করতে পারে, ওকে বলার লোক নেই, আমার মনে হয়েছে, তো সেই লেভেলে সেই ট্র্যাকে যদি ও চলতে পারে, তাহলে যদি ও সার্ভাইভ করে এবং অ্যাচিভ করে, তাহলে সেটা আমার মনে হবে সেই মুহূর্তে আমার সাকসেস। একটা কোচ, সে খেলে না, প্লেয়ারকে দিয়ে খেলায়, কিন্তু তার সেই কোচিংয়ে যদি একটা প্লেয়ার সাকসেস হয়, সেই কোচের বিশাল আনন্দ হয়। তো আমার সেটা মনে হয় যে এমনভাবে একটা মেয়েকে আমি যদি থ্রো করি, যে তার শোনামনা না করে, তাকে কখনো বকে, কখনো বুঝিয়ে, কখনো নরম হয়ে, কখনো জোরে সাউট করে, যে করেই হোক, ওকে একটা ঠিক ট্র্যাকে নিয়ে এসে ওকে দিয়ে যদি ওর সব থেকে
বেস্ট জিনিসটা বের করে নিয়ে এসে ওকেই গ্রুম টুম করে ওর মতো জায়গা থেকে ওকে সার্ভাইভ করাতে পারি, মানে ওই করবে কিন্তু আমার এই ঠেলাটাতে, তাহলে আমার মনে হয় সেটা আমি অ্যাচিভ করব। তো সেই জন্য বলা, ঠিক আছে? তো যাই হোক, এটুকুই বলার ছিল আমার এই ভিডিওটার মধ্যে। আমার মনে হয় এই কারণেই ও ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে, আর দিয়েছে, বেশ করেছে। ওই ফ্ল্যাটটা স্যুট করছিল না, তো ছেড়ে দিয়েছে। আর ওটা রেন্টেড ফ্ল্যাট নিয়েছিল, সেটা শ্যুট করেনি, ছেড়ে দিয়েছে। এবার অনেকেই বলতে পারে যে ফালতু অনেকগুলো টাকা নষ্ট হয়েছে। হ্যাঁ, অবশ্যই কিছু ফালতু টাকা নষ্ট হয়েছে, তো এই ফালতুটা কিছু করার নেই। আমি একরকম এক্সপেক্ট করে ঢুকেছিলাম, একরকম ভেবেছিলাম, তো সেটা হয়নি। তবে হ্যাঁ, ওই যে ইন্টেরিয়ারের যে ছোটো ছোটো পুটপাট জিনিস কিনেছিল, এইগুলোর দরকার ছিল না, এইগুলো এই মুহূর্তে দরকার ছিল না। ফ্রিজ, তারপরে এটা সেটা, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, এই সবগুলো কিনলে তো কিছু করার নেই, এগুলো কিনতেই হবে, তো সেগুলো ঠিক আছে। কিন্তু এই পুটপাট যে ডেকোরেশন, ওয়াল ডেকোরেশন, এগুলো কেনার দরকার ছিল না। কিন্তু ওই তো কিছু ও করে ফেলবেই, কারণ সেটা ওকে প্রপারলি বোঝানোর লোকজন নেই। ও আনন্দে যেটা মনে হচ্ছে সেটা করেছে। আর এটা হচ্ছে ওর প্রবলেম না, এটা বহু লোকের প্রবলেম। এখন অনলাইন হয়ে যেমন হয়েছে না, বাটনটা সবসময় পাই, তো তাই জন্যে মনে হয় এটা কিনে নিই, ওটা কিনে নিই, চোখের সামনে সবসময় আসছে, এটা মনে হয়। তো ওকে আমি ওই পয়সাগুলোই ইনভেস্ট করতে বলবো ওকে, যে ও যেগুলো টুকটাক কিনছে, গয়না দোকানে চলে যা, যাই হবে তুই গয়না দেখ, গয়না দোকানে চলে যা, গয়নাতে ইনভেস্ট কর। আলটিমেটলি কি হোক, ওই সেই ইনভেস্টমেন্টটা কাজে লাগবে। তাই যখনই তো আমি এটা টিনু তোকে বলতে চাই, যখনই তোর এই সব দিকে মন চলে যাবে, তখনই ওগুলো বন্ধ করে গয়না দোকানে চলে যাবে। 1000 টাকা করে হোক, 2000 করে হোক, 5000 করে গয়না দোকানে রেকারিং করে দে। প্রতি মাসে মাসে ওখানে যেন তোর ব্যাংক থেকে ডিডাক্টেড হয়ে যায়, 5000, 2000, 1000 যাই করেই হোক। তো সেটা তোর, তুই যেটা রিজনেবল মনে করবি করে কোনো একটা সেনকো গোল্ড হোক, তোদের ওখানে যে বড় দোকান সাথে সঙ্গে কর, ইএমআই সিস্টেমে বছরে 11 মাস দিবি, 12 মাসের টাকাটা ফ্রি, সেটা গিয়ে একটা গয়না করে নিবি। এটা কর। পয়সা তোর কাছ থেকে নিয়ে তোকে চারিদিকে ইনভেস্ট করিয়ে দিতে হবে, তখন তোর এই হাতটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এটা আমি বুঝেছি, ঠিক আছে? তো এটুকুই বলার ছিল। তোমাদের কিছু মতামত থাকলে অবশ্যই আমাকে মতামতটা জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে।